নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় ঘোষণা করায় স্বাগত জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর গুলশানের সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে প্রতিক্রিয়ায় এসব জানান দলটির মহাসচিব। আর সংস্কারের বিষয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে, এটাই সাংবিধানিক প্রক্রিয়া বলেও জানান দলটির নেতারা। মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র ও পরে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন। বিস্তারিত জানান বিএনপি মহাসচিব ও দলটির নেতারা। নির্বাচনের সময় ঘোষণা হওয়ায় স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এটা জনগণের চাওয়া, বিএনপিও তা চায়। নির্বাচন ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে না বিএনপি। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময় ঘোষণা হওয়ায় বেশ কিছু রাজনৈতিক দল হতাশা ব্যক্ত করেছেন। এমন বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, তারা সব সময় হতাশ হন। যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। আমরা গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। আর সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে দলটির নেতারা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সংস্কার বিষয়ে যা বলা হয়েছে সেটাই সাংবিধানিক প্রক্রিয়া। প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে। এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। আইন শৃঙ্খলা নির্বাচন করার পক্ষে বলেও জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়ার অভিযোগ করে এনসিপি ভোটের আগে গণহত্যার বিচার, সংস্কার এবং প্রশাসনের নিরপেক্ষতা চেয়েছে। সময়সূচিতে সন্তোষ জানালেও জুলাই সনদের আলোকে নির্বাচন চায় জামায়াত। গতকাল অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দেন প্রধান উপদেষ্টা। রাতে এক ভাষণে রমজানের আগে ভোটের জন্য উদ্যোগের কথা জানান। আজ দিনভর রাজনৈতিক দলগুলো এর প্রতিক্রিয়া জানিয়েছে। জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ না হলেও একে সাধুবাদ জানিয়েছে এনসিপি। আজ এক প্রেস ব্রিফিংয়ে দলের সদস্য সচিব বলেন, নতুন সংবিধান আর গণপরিষদ ভোটের দাবিকে পাশ কাটানো হয়েছে। 47কে এখানে উল্লেখ করা হয়নি। আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। দুপুরে রাজধানীর মগবাজারের কার্যালয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সংবাদ সম্মেলন করেন। তার মতে, জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে দলটি। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণ অভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে। এই গণ অভ্যুত্থান এই দেশের সাধারণ জনগণের। আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না। এটাই সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। রাজনীতির জট ছড়াতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বলছে বেশিরভাগ দল। তবে এই ইতিবাচকতা শর্ত সাপেক্ষে। আর বিএনপি ছাড়া কোনো দলই জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পথে এগিয়েছে। আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের পর শুরু হবে আবু সাইদ হত্যা মামলার শুনানি। গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তুমুল বিক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার এই দমনপীড়নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে আজ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রংপুর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানের সাথে নিয়ে। এই দুইজন সাক্ষী দিয়েছেন, তাদেরকে ডিফেন্স পক্ষ থেকে জেরা করা হয়েছে এবং উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচার র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এই মামলার ৬ জন আসামি আজ শুনানিতে হাজির হন। অভিযোগ পড়ে শুনিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয় তারা দোষী না নির্দোষ। তাদের অব্যাহতির আবেদন নাকচ হয়। বাকি ২৪ আসামিকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার কাজ চলবে। ট্রাইব্যুনাল ২-এ রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এই মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৭ আগস্ট দিন রেখেছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে, তাই এটি প্রকাশযোগ্য নয়, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুল্ক চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জ থাকলেও অর্থনীতির অবস্থা আগের চেয়ে ভালো। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে কয়েক দফা বৈঠকের পর ২০% শুল্ক নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। আজ সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে শুল্ক ইস্যুতে আবারও কথা বলেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা জানান, এটা বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি না, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের 1-to-1 চুক্তি। প্রতিযোগী দেশের কথা বিবেচনা করতে হবে। অপ্রকাশযোগ্যতার চুক্তির কারণে এটি প্রকাশ করা হবে না। 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে, এই জন্য আর কি। আর আমাদের স্কোপটা কি, আরএমজি কিন্তু এমনি এফিসিয়েন্সি অনেক বেটা, বিশেষ করে আমাদের টেক্সটাইল, তারপর আমাদের নিট যেটা, সেটার কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। সরকারের 1 বছরে অর্থনীতি অনেকটা স্বস্তির জায়গায় এসেছে। মূল্যস্ফীতি একদিনে কমানো সম্ভব না বলেও জানান অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময় যেসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব সেগুলো করা হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপার আছে, ইম্প্যাক্ট দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ব্যবসায়ী মানুষের কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যটা আরেকটু গতি সঞ্চার করা। নির্বাচনী বাজেটের ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন, যে বাজেট প্রয়োজন তা দেয়া হবে, তবে কত বাজেট সেটি এখন বলা যাবে না জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন চাহিদা দেবে। ফ্লেক্সিবল কিছুটা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত হয়ে নামতে গিয়ে 25 শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে ঘটনা ঘটে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর অন্য একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলার আগাম প্রস্তুতি চলছিল, এ সময় হঠাৎ করেই আগুন ধরে যায়। আগুন বেড়ে ধোঁয়া তৈরি হলে শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে আহত হয়।
ছেলেরা বিজ্ঞান মেলা যারা গবেষণা করে তারা প্রজেক্ট করার সময় মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়েছে, ছোটাছুটি করছে, পাশের ক্লাসরুম থেকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে বেরোতে গিয়ে হুমড়ি খেয়ে যে পড়ছে, এতে করে কিছু বাচ্চারা ব্যথা পাইছে। কিশোরগঞ্জ, ভোলা চরফ্যাশন ও নওগাঁয় পৃথক 3টি হত্যা মামলায় 6 জনের মৃত্যুদণ্ড আর 3 জনের যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত। কিশোরগঞ্জে 2016 সালে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের 12 বছরের মেয়েকে হত্যার দায়ে বাবা সহ 3 জনের মৃত্যুদণ্ড হয়েছে। ভোলার চরফ্যাশনে 2021 সালে আপন 2 ভাইকে খুনের মামলায় 2 ভাইরা ভাই সহ 3 জনের মৃত্যুদণ্ড, 2 জনের 6 মাস ও 5 মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। অন্যদিকে নওগাঁয় পোরশায় জমি জমা নিয়ে বিরোধের জেরে 2023 সালে ঘটা ট্রিপল মার্ডার মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সূচকের উত্থান পতনের মধ্যে এগুচ্ছে দেশের পুঁজিবাজার। ভালো কোম্পানির কদর বাড়ায় ফিরছেন বড় বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরাও চলমান শেয়ার বাজার নিয়ে হচ্ছেন আশাবাদী। তবে টাস্কফোর্সের দেয়া সুপারিশ দ্রুত বাস্তবায়ন হলে বাজারের দাম আরও বাড়বে বলছে বিশ্লেষকরা। সানি আহমেদের প্রতিবেদন। টানা পতন কিংবা টানা উত্থান কোনোটি শেয়ার বাজারের জন্য সুখকর নয়। দর বাড়বে কমবে, হাউসগুলো থাকবে লেনদেনে ব্যস্ত, এমন চিত্রই দেখতে চান সকলে। দীর্ঘ ধকলে যখন বিনিয়োগকারীরা নাস্তানাবুদ, পুঁজি হারিয়ে হচ্ছিলেন একের পর এক নিঃস্ব, তখন সরকারের শীর্ষ মহলের আন্তরিকতা ও নির্বাচনের নিশ্চিত খবরে আবারও বিনিয়োগমুখী হন পুঁজিপতিরা। বাড়ে সূচক, বাড়ে লেনদেন, নতুন বিনিয়োগকারীরা পান মুনাফা, পুরাতনরা কমান লোকসানের বোঝা। গেল এক মাসে সূচক বেড়েছে 500 পয়েন্ট, দৈনিক লেনদেন 500 কোটি থেকে বেড়ে ছাড়িয়েছে 1000 কোটি টাকা। বাজার মূলধন গেল এক মাসে বেড়েছে 45,000 কোটি টাকা। যেভাবে বাজার এগুচ্ছে, চারিদিকে শুধু একটি প্রশ্ন, এই বাজার টিকবে তো? বেশ অনেক সময়ের পরে, অ্যাটলিস্ট 1 বছর পরেও কিন্তু বাজারের একটা গতি এসেছে। অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাজারে ব্লু চিপ কোম্পানি, আন্ডার ভ্যালুড কোম্পানি, ভালো ভালো কোম্পানি, তাদেরই অ্যাকচুয়ালি প্রাইসটা বেড়েছে, তাদের মুনাফাগুলি বেড়েছে। সো আমি মনে করি যে এখন যে পিরিয়ডটা আছে এটা একটা খুব ভালো পিরিয়ড। পুঁজিবাজারে বাড়ছে মূল্যভিত্তির শেয়ারের কদর, যে কারণে প্রবেশ করছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তবে এই গতি ধরে রাখতে বিএসইসির টাস্কফোর্সের দেয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন জরুরি, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। যে এখন খুবই ভালো সময় আইপিও লিস্টিং করার জন্য। অলরেডি টাস্কফোর্স তাদের 3টা রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে বেশ কয়েক মাস আগেই বিসেককে। আমি মনে করি যে বিসেক এবং সরকারের অ্যাডমিনিস্ট্রেশন খুব তাড়াতাড়ি এই রুলগুলিকে যদি বাস্তবায়ন করে, গ্যাজেট করে, অ্যাকচুয়াল একটা রুল করে ফেলে, তাহলে যেটা হবে কি নতুন নতুন কোম্পানি আসবে। সামনে নির্বাচন, দেশ পরিচালনা করবে রাজনৈতিক দল, তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও যার যার বিনিয়োগ পজিশন নিয়ে রয়েছেন সক্রিয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ হরকা বানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর কাশীর ধারালি গ্রাম ও হর্ষিল উপত্যকা। মঙ্গলবার দুপুরে 12,600 ফুট উচ্চতায় মেঘভাঙা বৃষ্টির ফলে মাত্র 30 সেকেন্ডে লণ্ডভণ্ড হয় গোটা এলাকা। স্থানীয়রা জানান, মেঘভাঙা বৃষ্টির ঘটনাটি ঘটেছে ক্ষীর গঙ্গা নদীর উজানে। সেখান থেকে বিপুল পরিমাণ পানি ধ্বংসাত্মক ধারা নেমে এসে বিপর্যয় ঘটায়। এ ঘটনায় অন্তত 4 জন নিহত, 11 জন নিখোঁজ আছে। এছাড়া এবং সেনাবাহিনীর একটি ক্যাম্পের 9 সদস্যের খোঁজও মিলছে না। ভেসে গেছে বহু বাড়ি ও হোটেল। চলছে উদ্ধার তৎপরতা। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও নানা আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।